এবং মোদি কিভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করছে এরকমও হচ্ছিল যে তারা যে ইভিএম ব্যবহার করছে, যে ইভিএম মেশিন, সেই ভোট যেটাকেই দেন না কেন আপনার ভোট যাচ্ছে বিজেপির বাক্সে। আকবর, আপনি একটু বলবেন, সেটি হচ্ছে যে আমরা যেটা পারি না, আমাদের এখানে নির্বাচন হলে আমরা সেই সরকারকে ক্ষমতা ছাড়তে হয়, অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হয়, কিন্তু ভারতে সেটা হয় না। ভারতের যে নির্বাচন কমিশন, যে নির্বাচন ব্যবস্থা, সেখানে বেশ প্রশংসার, মানে সার্কভুক্ত দেশ বা অন্যান্য দেশ সবাই দেখলাম এটা নিয়ে সবসময় প্রশংসা করে আসছে। কিন্তু এবার নির্বাচন কমিশনের ব্যাপারে ব্যাপক একটা অনাস্থার জায়গা তৈরি হয়েছে। তাদের যে ভারতের যে গণতান্ত্রিক যে রূপ, যে বৈশিষ্ট্য, সেই জায়গাটায় কি ধাক্কা লাগলো কিনা বা শুরুটা হলো কিনা? হ্যাঁ, এটা এখন থেকে তৈরি হয়নি। এটা মোদি ক্ষমতায় আসার পর থেকে 2014-তে তো প্রথম ইলেকশনে ক্ষমতায় উনি আসলেন না, এর পরের যে ইলেকশনটা হলো সেই ইলেকশন থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠছিল। কারণ এমন কিছু জায়গায়, যে বিশেষ করে উত্তরপ্রদেশে যখন মুখ্যমন্ত্রীর রাজ্য পরিষদের ভোট হলো, তখন এরকমও হচ্ছিল যে তারা যে ইভিএম ব্যবহার করছে, যে ইভিএম মেশিন, সেই ভোট যেটাকেই দেন না কেন আপনার ভোট যাচ্ছে বিজেপির বাক্সে। এরকম কিন্তু কংগ্রেস এটা একদম ফর্মালি অ্যালিগেশন তুলেছিল, একদম আনুষ্ঠানিকভাবে তারা এটা বলেছিল যে এই যে একটা ফল্টি ইভিএম সিস্টেম করা হয়েছে, এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে ইন ফেভার অফ বিজেপি। ভোট আমি যেখানেই দেই, ভোট যাবে বিজেপিতে। আচ্ছা, এটা কিন্তু তারা একদম ফর্মালি বলেছে কংগ্রেস 2018 সালের 19 সালের নির্বাচনের সময়। এবং তারা বলেছিল যে এই ইভিএম মেশিন এগুলো বাতিল করতে হবে। এবং মোদি কিভাবে ইলেকশনকে ম্যানিপুলেট করছে, হ্যাঁ, তার কিছু সরাসরি ইনভেস্টিগেশন করে কংগ্রেস কিছু মানে প্রমাণও তারা হাজির করেছিল। কিন্তু আপনি জানেন যে দেখেন, ভারত হচ্ছে একটা অনেক বড় দেশ, এবং ভারতের যেটা হয় যে ওরা তো দীর্ঘ বছর ধরে, বহু বছর ধরে ডেমোক্রেসি প্র্যাকটিস করছে ইমিডিয়েটলি আফটার দেয়ার ইন্ডিপেন্ডেন্স, মানে ব্রিটিশ থেকে আলাদা হওয়ার পর থেকে। আর আমাদের ক্ষেত্রে যেটা হয় যে, যেহেতু আমরা একসময় পাকিস্তানের অংশ ছিলাম, আমাদের তো তখন ডেমোক্রেসি ছিলই না, এমনকি বাংলাদেশ অংশেও তো আমরা ডেমোক্রেসি চর্চা করতে পারি নাই। আপনি দেখেন আমাদের 55 বছরের বাংলাদেশের ইতিহাসে আমাদের সোকল ডেমোক্রেসি কয়বার ছিল, কয়টা ইলেকশন আমরা করতে পেরেছি? আমরা তো পরপর 2টা ভালো নির্বাচন করতে পারি নাই, পেরেছি কি না? তো একটা ডেমোক্রেসি স্ট্যাবলিশ হতে পারে আপনার প্রথম শর্ত তো হচ্ছে নির্বাচন। বাকি আপনি যা যা বলবেন ওগুলো হচ্ছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। প্রথম হচ্ছে আপনাকে একটা সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আমি বলি না যে একেবারে অনেক পারফেক্ট ইলেকশন 100%। অনেকে বলে 91-96 মোটামুটি একটা, সেটা ছিল 91 সালে, কিন্তু ইলেকশন হওয়ার পরে 96-তে কিন্তু প্রথম দফা ইলেকশনটা কিন্তু একতরফা একটা ভোট ট্রিগিং ইলেকশন ছিল বিএনপির আমলে, এটা মাথায় রাখতে হবে। এরপরে গিয়ে আরেকটা ইলেকশন হয়েছিল, সেটা ভালো নির্বাচন হয়েছিল। আচ্ছা, হ্যাঁ। সো আমরা কিন্তু এটা প্র্যাকটিস করি না, ভারত এটা প্র্যাকটিস করছে। সো তাদের ইনস্টিটিউশনগুলো কিন্তু অনেক স্ট্রং ছিল। বাট নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পর থেকে একটা ডিগ্রেডেশন শুরু হয়েছে, এবং তাদের যে ডিগ্রেডেশনটা শুরু হয়েছে, এটা কিন্তু ভারতের পলিটিক্যাল পার্টি এবং সিভিল সোসাইটি সবাই একটা বলছে বিভিন্ন সময়। বাট দ্য প্রবলেম ইজ, নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি, তারা ধর্মীয় কার্ডটাকে, চরমপন্থীদেরকে এমনভাবে সামনে নিয়ে আসছে, ভারতে এখন এই কথাগুলো বলতে লোকে ভয় পায়। এটা কি দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার ফলে এমনটা হয়? মানে অনেক দিন ধরে ক্ষমতা থাকলে আমি পাওয়ারের একদম সর্বোচ্চ ব্যবহার দিচ্ছ ভারতের এটা যদি আমরা বলি, এটা আমি কথাটাকে রাগঢাক করে বলতে চাই না। আচ্ছা। ভারতের মানুষ, ভারতের ওভারঅল সমাজ ভীষণ কমিউনাল, চরম সাম্প্রদায়িক। পশ্চিমবঙ্গের মানুষ তো ঘটনাগুলো দেখলাম নির্বাচনের পরে, ভোটের পরে। আমাদের এখানে একটা শ্রেণী, একটা অংশ একটা সময় ছিল যে আমাদের এখানে দেখানো হতো, পোর্ট্রে করানো হতো যে পশ্চিমবাংলার কালচার, কলকাতার কালচার হচ্ছে যে কি বলবো, মানে এলিট কালচার। সেই ঢঙে কথা বললে, একটু চিবিয়ে কথা বললে, হ্যাঁ, আমরা তাদেরকে একটু সংস্কৃত মনে করতাম। কলকাতা থেকে 2টা পুরস্কার পেলে আমরা তাদেরকে বাংলাদেশে বুদ্ধিজীবী ভাবতাম। হ্যাঁ, কলকাতার সমাজকে আমরা মনে করতাম, বা আমাদের এখানে ধারণা দেওয়া হয়েছিল যে তারা এত সেকুলার। হ্যাঁ, কিন্তু আপনি দেখেন ইলেকশন রেজাল্টও দেখবেন, মোদি কিন্তু, মানে বিজেপি শহরাঞ্চলে যথেষ্ট ভালো করেছে। সো ভারতের কিন্তু ওই যে একটা ধারণা যেটা দেওয়া হতো আমাদেরকে সবসময়, সেটা এখন আর নাই, ওটা ভেঙে খান হয়ে গেছে। সো আমাদের দেখবেন যে এই যে চরমপন্থীদের উত্থান ভারতে, দক্ষিণপন্থীদের উত্থান বা বিজেপির উত্থান, আপনি যেভাবেই বলেন না কেন, হ্যাঁ, ভারতে এটাই হওয়ার ছিল। উপমহাদেশের হিস্ট্রিটাকে যদি তাকান, এটা এরকমই। এখানে কিন্তু 2টা দেশ ধর্মের ভিত্তিতে, পাকিস্তান এবং ভারত, এমনি তৈরি হয়নি।
এটা কিন্তু এমনি এমনি তৈরি হয় নাই। বাংলাদেশে আজকাল অনেকেই বলার চেষ্টা করেন যে না, হ্যাঁ এটা এরকম হলো কেন, প্রয়োজনই তৈরি হয়েছে, অবশ্যই প্রয়োজন ছিল হ্যাঁ, ভাগ হওয়া। এবং সেটা তখন ওই যে এখন আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন ভারতে উগ্র হিন্দুত্ববাদীদের যে আচরণ আমরা দেখছি, বা তাদের যে প্রভাব, সে একই জিনিস তো আমরা হিস্টোরিক্যালি যদি দেখি যে 47-এর আগেও ছিল বা ওই সময়টার মধ্যে তো ছিল। তো এই যে ইতিহাস কথা, ইতিহাস তো কখনো ইতিহাস মানে হিস্ট্রি নেভার সে গুড বাই, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, ইতিহাস ফিরে আসে। আমি মনে করি যে ভারতে সেই ইতিহাসটা ফিরে আসছে।